অবসর সুবিধা পেতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের দাঁড়ে দাঁড়ে ধরনা, মানা হচ্ছে না আদালতের নির্দেশনা। পর্যাপ্ত বরাদ্দের অভাবকে দায়ী করছে কর্তৃপক্ষ। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশগুলো দেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া শহীদুল হক 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। এই মুহূর্তে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার মনির হুসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এক্ষেত্রে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড এবং AKM শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত মঙ্গলবার রাতে রাজধানী থেকে সাবেক এই 2 পুলিশ প্রধানকে আসলে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর তাদের 2 জনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। যতটুকু আমরা জানতে পেরেছি, রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড এবং রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে আবু সাইদ হত্যা মামলার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেয়ার আবেদন যে করা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে ছাত্র জনতার উপর যে 5 আগস্ট এবং ছাত্র জনতার যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে যে দমন করার নির্দেশনা সাবেক সরকার প্রধান দিয়েছিল, সেই নির্দেশনায় তারা কাজ করেছেন এবং এর সাথে তাদের যে সংশ্লিষ্টতা, সেই সংশ্লিষ্টতার খবর আসলে নিশ্চিত হতে পেরেছে আদালত। এজন্যই আসলে 8 দিনের এবং AKM শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 2 সাবেক আইজিপির 10 দিনের করে রিমান্ড চাওয়া হয়েছিল এবং পরে শুনানিতে তাদের 8 দিন এবং 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, এবং এর আগে আমরা যেটা দেখেছি যে শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছিল। সেই আব্দুল্লাহিল কাফিরও 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, এই 2 সাবেক আইজিপি এবং আব্দুল্লাহিল কাফি তাদেরকে আসলে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং তাদেরকে পরবর্তী যে শুনানি, সেই শুনানিতে এবং 8 দিন এবং 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তো ডিবি অফিসের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ে। অবসর সুবিধা পেতে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের। যদিও উচ্চ আদালতের নির্দেশ হলো অবসর গ্রহণের 6 মাসের মধ্যে এই সুবিধা পাবেন সংশ্লিষ্টরা, কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান বলছে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে যুগের পর যুগ। পর্যাপ্ত বরাদ্দের অভাবের কথা শুনিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মাইমুনা চৌধুরীর রিপোর্ট। কবিতা রানী চন্দ নরসিংদীর এই সাবেক শিক্ষিকা জীবনের 25টি বছর পার করেছেন মানুষ গড়ার কাজে। 2018 সালে অবসর গ্রহণের পর অবসর সুবিধা পেতে অর্ধযুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে ঢাকার পলাশীর ব্যানবেইসে যাওয়া আসা করতে হচ্ছে কবিতাকে। কল্যাণ ট্রাস্টের টাকা পেলেও অবসর সুবিধার টাকা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর জানেন না তিনি।
অথচ নিঃসন্তান এই শিক্ষিকাকে প্রতি মাসে বেতনের 10 ভাগ সঞ্চয় করতে হয়েছিল নিশ্চিন্ত অবসরের আশায়। আমার 6 বছর কেন নষ্ট করলো? এতটা কষ্ট করার পরেও আমার থাকা সত্ত্বেও আমি সেই জিনিসগুলা ভোগ করতে পারতেছি না। মানুষের অবসরের পরে কতদিন বাঁচে, ন্যায্য টাকা, অথচ আমি মানে আত্মীয় স্বজনের কাছে আমার হাত পাততে হইতেছে। শিক্ষক হাবিবুর রহমানের দশাও একই রকম। টাকার অভাবে গত 8 মাস বন্ধ রয়েছে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা। চিটাং থেকে এখানে আসা অনেক কষ্টের ব্যাপার। প্রায় 18-20 লাখ 19 লাখের মতো ঋণ করা হয়েছে। তারপরে এর পিছনে আমার স্ত্রীর তো চিকিৎসা এখন করা সম্ভব হচ্ছে না। আর কত নেব? একজন থেকে নিলে কি আবার নেওয়া যায়? বলতে তো লজ্জা লাগে। কিন্তু কেন এই ভোগান্তি? এসব অভিযোগের বিষয়ে যার জানানোর কথা তিনি 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। বন্ধ রয়েছে মোবাইল ফোন। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রুটিন দায়িত্ব পাওয়া সচিব জানান, এখনো 30,000-এরও বেশি আবেদন জমা পড়ে থাকলেও বরাদ্দের অভাবে তার সুরাহা করা সম্ভব হচ্ছে না। এই আবেদনগুলি নিষ্পত্তি করতে আমাদের প্রায় 2700 কোটি টাকা প্রয়োজন হবে। বৎসরে ঘাটতি কিন্তু আমাদের মাসে থাইকেই যেতেছে। তো এখন যদি আমাদের বৎসরে একটা বাজেট থেকে বরাদ্দ দেওয়া হয় তাইলে এই সমস্যা সমাধান করা সম্ভব। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 6 মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধর্ণা দিয়েও প্রাপ্য টাকার মুখ দেখতে পান না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা না হলে এই সংকট আরও প্রকট হবে বলছেন সংশ্লিষ্টরা। অবসরে গিয়েও অবসর নেই বেসরকারি শিক্ষকদের। দেশের নানান প্রান্ত থেকে ন্যায্য পাওনার আশায় প্রতিদিন এখানে আসতে হয় তাদের। তবে দায়িত্বরতদের অনেকেই দিনের পর দিন অফিসে না আসায় এ সকল অভিযোগের সদুত্তর দেওয়ারও কেউ নেই এখানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচল অবস্থায় ডেলিভারি ধীরগতিতে চট্টগ্রামের বন্দরের বহির্নোঙরে কন্টেনারবাহী জাহাজ অবস্থানের সময় ক্রমশ বাড়ছে। বর্তমানে প্রতিটি জাহাজকে বন্দরের জেটিতে বার্থিং নিতে 4 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর এই বাড়তি সময়ের জন্য বন্দরের সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি দিনে অন্তত $20,000 জরিমানা গুনতে হচ্ছে জাহাজ মালিকদের। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। নানামুখী জটিলতায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেমন কন্টেনারের স্তূপ জমছে, তেমনি জাহাজের জট সৃষ্টি হচ্ছে বন্দরের বহির্নোঙরে। সবশেষ মঙ্গলবার বন্দরের জেটিতে 10টি কন্টেনারবাহী জাহাজের অবস্থানের পাশাপাশি জেটিতে বার্থিং পেতে বহির্নোঙরে অবস্থান নিয়ে অপেক্ষায় রয়েছে আরও 9টি জাহাজ। গত 2 সপ্তাহ ধরেই বার্থিং পেতে প্রতিটি জাহাজের সময় লাগছে 4 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। অথচ আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কয়েক ঘন্টার মধ্যেই বার্থিংয়ের সুযোগ পেত পণ্যবাহী বিদেশি জাহাজগুলো। গত 1.5 মাসের যে একটা জট, এই জটে কিন্তু চট্টগ্রাম বন্দরে বেশ জটের সৃষ্টি হয়েছিল এবং এটা হয়েছিল চট্টগ্রাম বন্দরের কিন্তু দোষ না। এখানে হচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তারা ঠিকমতো তাদের কন্টেনার ক্লিয়ার করতে পারেনি, তারা মাল নিতে পারে নাই, কমিউনিকেশনের জন্য প্রবলেম ছিল, বিভিন্ন কারণে প্রবলেম ছিল। গত 1 সপ্তাহ ধরে বন্দরের বহির্নোঙরে 9 থেকে 14টি কন্টেনারবাহী জাহাজের অবস্থান থাকছে। এর মধ্যে গিয়ারলেস অর্থাৎ ক্রেনবিহীন জাহাজগুলোকেই বেশি অপেক্ষায় থাকতে হয়। চাল, ডাল, গম, লোহার স্ক্র্যাপ, সিমেন্ট ক্লিংকারের মতো খোলা পণ্য বহির্নোঙরে খালাস করা গেল কন্টেনার ওঠানামার ক্ষেত্রে জাহাজগুলোকে বন্দরের জেটি ব্যবহার করতে হয়। বর্তমানে বন্দরের জিসিবিতে 5টি, সিসিটি 2টি এবং এনসিটিতে 4টি কন্টেনারবাহী জাহাজ বেরানোর সক্ষমতা রয়েছে। সিসিটি এবং এনসিটিতে গ্যান্টি ক্রেনের সুবিধা থাকলেও জিসিবিতে গিয়ারলেস ভেসেল জাহাজ বেরানোর সুযোগ থাকছে। তাই আধুনিক গিয়ারলেস জাহাজগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবস্থান বেশি সময় থাকা মানে হচ্ছে পোর্টের ভিতরেই কনজেশন আছে ডেফিনেটলি, যার কারণে জাহাজ অতিমাত্রায় আপনার এক্সট্রা টাইম পোর্ট অকুপাই করে রাখতে হয়। এই কারণে আমাদের যে কস্ট অফ অপারেশনটা, কস্ট অফ হ্যান্ডলিংটা, বার্থ হায়ার, এই জিনিসগুলো আমাদের কষ্ট বেড়ে যায়। এদিকে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার কারণে স্থবির হয়ে পড়া ডেলিভারিতে গতি আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু একই সঙ্গে শিল্পের কাঁচামাল আমদানির চাপ বাড়ায় সেই গতি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 53,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 38,250 টিউএস। ক্রেন এবং কন্টেনারবাহী লরি চলাচলের জন্য অন্তত 30% জায়গা খালি রাখতে হয়। এই অবস্থায় প্রতিদিন 3.5 থেকে 4,000 কন্টেনার ডেলিভারি দিয়ে জাহাজের গড় অবস্থানকালীন সময় 8 থেকে নামিয়ে 4 দিনে আনা হয়েছে বলে দাবি বন্দরের। এখন আমাদের ইয়ার্ডে কন্টেনারের সংখ্যা প্রায় 38,000-এর নিচে চলে এসছে এবং আইসিডিগামী কন্টেনারের যে জট ছিল
সেটাও এখন 1700 থেকে 1800 কন্টেনারে নেমে আসছে। সুতরাং ওভারঅল পজিশন আমাদের এখন ভালো এবং ডেলিভারিও আমাদের প্রতিদিন 4000-এর উপরে যাচ্ছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়েই। গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল একেবারে শূন্যের কোঠায়, কিন্তু রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যায় সেই সময় পৌঁছে দেয় 8 দিনে। আর প্রতিদিন বন্দরে অবস্থানের জন্য জাহাজগুলোকে জরিমানা গুনতে হয় 15 থেকে 20,000 মার্কিন ডলার। বিপুল এই জরিমানার অর্থ একেবারে ভোক্তা পর্যায়ে পড়ে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার 3 মাস পরও শেষ হয়নি বগুড়ার ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজ। বিকল্প না থাকায় সেতুটির পাশে নির্মাণ করা বাঁশের সাঁকোর উপর দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে 3 উপজেলার বাসিন্দাদের। অবশ্য আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট। নদীর ওপর নির্মাণাধীন পাকা সেতু, পাশেই বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছে শত শত মানুষ। 2018 সালে পরিত্যক্ত ঘোষণার পর 2023 সালের জানুয়ারিতে শুরু হয় বগুড়া শহরে করতোয়া নদীর ওপর ফতে আলী সেতুর পুনর্নির্মাণের কাজ। গত 30 মে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি মূল অবকাঠামো নির্মাণ। এছাড়া সেতুর সঙ্গে সংযোগ সড়কের কাজ একসঙ্গে শুরু না করায় দুর্ভোগও বেড়েছে। বিকল্প না থাকায় সেতুটির পাশে নির্মাণ করা বাঁশের সাঁকোর উপর দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে 3 উপজেলার বাসিন্দাদের। শীঘ্রই সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। লক্ষ লক্ষ মানুষ, আমরা 3-4 থানার লোকেরা এই দিক দিয়ে যাতায়াত করি, এটা তো আমাদের বিশাল সমস্যা। আমরা কলেজে যখন যাওয়া আসি করি তখন আমাদের এই দিক দিয়ে আসা যাওয়াতে অনেক সমস্যা হয়। আশা করি যে এই ব্রিজটা অতি দ্রুত সম্পূর্ণ হবে এবং আমাদের পূর্ব উত্তরাঞ্চলের এই মোটামুটি বেশ কয়েকটা যে উপজেলার মানুষ স্বাচ্ছন্দ্য যাতায়াত করতে পারবে। আগামী বছরের জানুয়ারির মধ্যেও কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। আমরা ফাউন্ডেশনের কাজ মোটামুটি শেষ করে ফেলছি। এখন যেটা আছে যে আমাদের দুটার পিয়ার ক্যাপেও আমাদের মোটামুটি ঢালাই হয়ে গিয়েছে। এখন আমরা শুধু গার্ডারের কাজটা করব। তো এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমরা মনে করি যে এই সেতু আমরা আগামী জানুয়ারির মধ্যে এটা সম্পন্ন করব। 69 মিটার দৈর্ঘ্যের ফতে আলী সেতু পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে 19 কোটি 83 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দিনাজপুর জেলায় সরকারের ব্যুরো ধান চাল সংগ্রহ অভিযান লক্ষ্য পূরণ অর্জিত হয়েছে। 31 আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রা 93% চাল ও 75% ধান সংগ্রহিত হয়েছে। মিলারদের দাবি, বর্তমান বাজার মূল্য বেশি হলেও তারা সরকারের ঘরে চাল দিয়েছেন। জেলা খাদ্য কর্মকর্তারা বলছেন গতবারের চেয়ে লক্ষ্যমাত্রা বেশি অর্জিত হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। সরকারি গুদামে খাদ্য সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরেই কৃষক ও মিলাদদের থেকে ধান চাল সংগ্রহ করা হয়। চলতি বছর 2 দফায় বাড়ানো হয় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। ধান 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা নির্ধারণ করে দেয় সরকার। দিনাজপুরে চালের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,13,000 মেট্রিক টন, যার মধ্যে অর্জিত হয়েছে 1,05,000 মেট্রিক টন। আর ধান 14,951 মেট্রিক টনের মধ্যে অর্জিত হয়েছে 11,310 মেট্রিক টন। কৃষি উপকরণ বৃদ্ধির কারণে ধানের উৎপাদন ব্যয় বেড়েছে জানান কৃষক। আর মিলাদদের দাবি, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ধান কেনায় প্রতি কেজি চালে লোকসান হচ্ছে 1 টাকা পর্যন্ত। আমাদের কীটনাশক কিনতে হচ্ছে, সার কিনতে হচ্ছে, সেচ দিতে হচ্ছে, পানি আকাশের সেরকম সংকট। এইভাবে আমরা আবাদ করতেছি, আমাদের লস। বড় ধান আমরা আবাদ করি খুব কম আর কি, সরকারের ঘরে দাম উচিত পাই না, এই জন্য সরকারের কাছে আমরা প্রধান দেই না। প্রতি বছরই যখন এই বরাদ্দ দেয় আমরা আশা করি যে হয়তো একটু লাভবান হব, কিন্তু দেখা যায় যে ওই বরাদ্দ পাওয়ার পরেই চালের বাজারটা এমনভাবে নির্ধারিত হয় যেটাতে আমরা কোনো প্রকারই লাভ আশা করতে পারি না। এবার প্রথম থেকে যেটি সমস্যা ছিল যে চালের যে দাম নির্ধারণ করা হয়েছিল সরকারি পর্যায়ে, সেই তুলনায় ধানের মূল্যটা বাজারে বেশি ছিল, যার জন্য যে সমস্ত মিলার চাল শোধ করছেন তারা সবাই লস করছে। খাদ্য বিভাগ বলছে এবার ধান চাল সংগ্রহের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বোরো 2024 সংগ্রহ মৌসুমে দিনাজপুর জেলায় চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল 1,13,000 মেট্রিক টন, অর্জন হয়েছে 1,05,000 মেট্রিক টন। এটি লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে 93%। সিএসডি এলএসডি মিলিয়ে এই মুহূর্তে আমাদের
প্রায় 1,15,000 মেট্রিক টন চাল মজুদ আছে। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে দিনাজপুরে 25টি এলএসডি ও একটি সিএসডি খাদ্য গুদামে মজুদ রয়েছে 1,15,000 মেট্রিক টন চাল। এবার জেলায় বড় আবাদ হয়েছে 1,74,020 হেক্টর জমিতে। সময় সংবাদ, দিনাজপুর। বন্যা দুর্গত মানুষের ত্রাণ হিসেবে চাহিদা বেড়েছে গুড়ের। এই সুযোগে রাজশাহীর বাঘা চারঘাটের অসাধু ব্যবসায়ীরা তৈরি করছেন ভেজাল গুড়। ভারত থেকে আনা নিম্নমানের গুড়ের সঙ্গে আটা, রং ও রাসায়নিক মিশিয়ে তা বাজারজাত হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে ভেজাল গুড়ের ব্যবসা বন্ধে সচেষ্ট তারা। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার কারণে চাহিদা বাড়তে থাকে শুকনা খাবার গুড়ের, আর তাতেই পাল্লা দিয়ে বাড়ে গুড় আমদানি। ভারত থেকে আমদানিকৃত মানুষের খাবারের অনুপযোগী গুড় দেশে এনে অসাধু উপায়ে করা হচ্ছে বাজারজাত। এমন সংবাদের সত্যতা যাচাই করতে রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজারে হাজির সময় সংবাদ। বেনামে গড়ে ওঠা একটি আড়তে ঢুকতেই ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। সেখানকার কর্মচারীরা জানান এ বিষয়ে তারা কিছুই জানেন না। এটা ইন্ডিয়াতে আসে, দেশের আছে, ওইসব কুলার জিনিস তো খাওয়ার উপযোগী, কুলার করে তো খাওয়ার লাগি। জানি কিভাবে আসে তা তো বলতে আসি না আমরা। আপনার উপর থেকেও তো লোক আসছে, ভোক্তা দপ্তরের আসছে, বিএসটি আসছে, অনুমোদন আছে তো। অভিযোগ রয়েছে টিনের কৌটায় আসা ভারত থেকে আমদানি করা গুড়ে মেশানো হয় আটা, রংসহ বিভিন্ন রাসায়নিক। অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির কথা স্বীকার করলেও রাসায়নিক মেশানোর বিষয়টি অস্বীকার করেন প্রস্তুতকারীরা। আমরা আটা দিইনি, আবার কিংবা আপনার রং টংও দিই না, আমরা যেভাবে আছে সেভাবেই বিক্রি করি। আমরা তো টাকার জন্যই কাজ করি, ঠিক আছে, মহাজন যেভাবে চালাবে আমরা সেভাবে চালাবো। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মানসম্মত নয় অথবা মানুষের খাবার উপযোগী নয়, তো এরকম যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ মানুষ দেয় তাহলে আমরা সেগুলো তদারকি করব এবং সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসব। সম্প্রতি রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় উদ্ধার ও ধ্বংস করেছে। একাধিক মামলা হয়েছে, তবে এলাকাবাসীর অভিযোগ এখনও সক্রিয় রয়েছে অসাধু ব্যবসায়ীরা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে পাটের ফলন ভালো না হলেও দামে খুশি চাষিরা। মন প্রতি বিক্রি হচ্ছে 2,400 থেকে 3,000 টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় এবার পাটের আবাদ 400 হেক্টর কম হলেও আগামীতে বাড়বে বলে আশাবাদ কৃষি বিভাগের। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের তথ্য নিয়ে রিপোর্ট। পাটের আঁশ থেকে ময়লা পরিষ্কারে ব্যস্ত পাট চাষি ও শ্রমিকরা। অন্যদিকে জাগ দেয়া পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন অনেকে। অনাবৃষ্টির কারণে এবছর চাঁপাইনবাবগঞ্জে পাটের আশানুরূপ ফলন হয়নি, তবে বাজারে এখন দাম ভালো। মনপ্রতি বিক্রি হচ্ছে 2,400 থেকে 3,000 টাকা পর্যন্ত, যা গত বছর বিক্রি হয়েছে 1,600 থেকে 1,700 টাকা মনে। কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সোনালী আঁশে আগ্রহ হারিয়েছেন চাষিরা। গত বছর 3,285 হেক্টর জমিতে পাটের চাষাবাদ হলেও এবছর তা কমে 2,280 হেক্টরে নামে। ভালো দাম ও সরকারি সুযোগ সুবিধা পেলে আগামীতে পাট চাষাবাদ বাড়বে বলে জানান চাষিরা। পাটের পরিমাণ একটু কম, কিন্তু লাভের আশঙ্কাটা বেশি। গত বছর পাটের দাম খুব কম ছিল, এরকম দাম বেশি আছে। এরকম যদি থাকে বাইরে থেকে হয় তাহলে অবশ্যই লাভবান হতে পারবে। পাট চাষে আগ্রহী করতে চলতি মৌসুমে 1,200 কৃষককে সার বীজ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোনালী আঁশের সুদিন ফেরাতে প্রণোদনা ও পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পাট পচানোর জন্য যে পানিটা দরকার ছিল সেটি এখন কৃষক ভাইদের জন্য সহজে পাচ্ছে। পাটের গুণগত মানটাও ভালো হবে এবং সেই পাটটা তারা খুব ভালো দাম পাবে। জেলায় চলতি মৌসুমে পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,820 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিনব প্রতিবাদের সাক্ষী হল তিলোত্তমা কলকাতা। শহরের গুরুত্বপূর্ণ ইএম বাইপাসে 12 কিলোমিটার দীর্ঘ রাস্তায় মানববন্ধন কর্মসূচিতে সামিল হলেন সাধারণ নাগরিকরা। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষকের কঠিনতম সাজা নিশ্চিত করতে বিল পাশ করেছে মমতা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ভারতের কলকাতা। ঘটনার 25তম দিনেও সাক্ষী হলো বিরলতম প্রতিবাদের। মঙ্গলবার বিকেলে কলকাতার মেট্রোপলিটন বাইপাস সড়কের বেলেঘাটা থেকে পাটুলি প্রায় 12 কিলোমিটার এলাকায় অহিংস মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। আমি অনেক বয়স্ক, তবু আজকে আমার ভয় করছে, লজ্জা করছে যে এই কলকাতা শহর আমার। সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে যে আমি পরাধীন ভারতবর্ষে আছি। আসল যারা অপরাধী তারা যেন ধরা পড়ে, তারা যেন শাস্তি পায়। এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার পদত্যাগের 5 দফা দাবি জানিয়ে পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শেষ করেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের পর সবচেয়ে আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে সেখানে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সিবিআই 10 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বাস্থ্য দপ্তর থেকে, প্রশাসনের দপ্তর থেকে সমস্ত দপ্তরের যাতে এই উন্মোচিত হয় এবং প্রকৃত দোষীরা যাতে সর্বোচ্চ সাজা পায়, তার জন্য আমরা আইনজীবীরা একত্রিতভাবে আদালতের বাইরে এবং আদালতের ভেতরে লড়াই দেব। এদিন ধর্ষকের কঠিনতম সাজা নিশ্চিত করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অপরাজিতা 2024 নামে একটি বিল পাশ করে। বিরোধী বিজেপি এই বিলে সমর্থন করে। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় ধর্ষণ ও খুনের শিকার হন এক নারী চিকিৎসক। পরদিন থেকেই নির্যাতিতার খুনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ভারত জুড়ে। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বড় ভূমিকা রাখতে চান বাংলাদেশের ফরোয়ার্ডরা। দীর্ঘদিন ধরে গোল খরায় ভুগছেন তারা। ড্রাগনের দেশে চাপমুক্ত থেকে পারফর্ম করে সে শূন্যতা পূরণ করার লক্ষ্য তাদের। গোল কে করেছে সেটা মুখ্য নয়, দলের জয়ই বড় ফুটবলারদের কাছে। ভুটানের থিম্পুতে সকালে গরম তো বিকেলে তীব্র ঠান্ডা ও বৃষ্টি। কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই চলছে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচের প্রস্তুতি। দীর্ঘ 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে লাল সবুজ। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে ফুটবলারদের। অনুশীলনে শ্বাসকষ্টে ভুগেছেন জামালরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে লাল সবুজ। দীর্ঘদিন পর খেলতে নেমে ফিটনেস ফিরে পাওয়া নিয়েও আছে দুশ্চিন্তা। এর উপর বড় সমস্যা ফরোয়ার্ডদের গোল না পাওয়া। এবছর খেলা 6 ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। সবশেষ গেল বছর বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে প্রতিপক্ষের জালের দেখা পায় লাল সবুজ। তাই গোল খরা কাটানো বড় চ্যালেঞ্জ ফরোয়ার্ডদের সামনে। সেই কাজটা ঠিকভাবে পালন করে চাংলি মিথাঙে দলকে আনন্দে ভাসাতে চান মুরসালিন। ম্যাচ দুটা যেভাবে হোক উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো গোল যে করুক, আমি করি বা আরো ডিফেন্ডার করুক, মিডফিল্ডার করুক, উইঙ্গার করুক, আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার। তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো আলটিমেটলি যেহেতু জিততে হবে, গোল করতে হবে, করাইতে হবে, তো ওইটা চাপ ওইভাবে না নিয়ে চাপ মুক্তভাবে যতটুকু করতে পারবো আশা করতেছি। যদি করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে। দেশের ক্রীড়াঙ্গনে বইছে স্বস্তির বাতাস। যুবাদের প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলা ওয়াশ। ফুটবলাররাও অনুপ্রাণিত এই জয় থেকে। চাপমুক্ত থেকে ভুটানকে হারানোই লক্ষ্য তাদের। আমরা আসছি এখানে জয়ের লক্ষ্য নিয়ে। সো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই। লাস্ট ইস্টারে যেমন আমাদের একটা দমের একটা যেমন সমস্যা হয়েছে, আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই। আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে, আমার মনে হয় যে কালকে যদি আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারি, ইনশাল্লাহ এই ঈদ আমাদের ভিতরে কেটে যাবে। চাপমুক্ত থেকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে চান ফাহিম মুরসালিনরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার ইংল্যান্ডের সাদা বলের দায়িত্ব পেলেন ব্র্যান্ডন ম্যাককালাম। 3 ফরম্যাটে ইংল্যান্ডের কোচ এখন কিউ এই তারকা। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। সাবেক এই কিউ তারকা তাদের সঙ্গে নতুন করে 3 বছরের চুক্তি করেছে ইংল্যান্ড। আগামী নভেম্বরে ক্যারিবিয়ান সফরে এই দায়িত্ব পালন করবেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব শুরু করবেন আগামী বছরের জানুয়ারিতে ভারত সফর দিয়ে। নতুন দায়িত্ব পাওয়ার পর টেস্টের মতো ইংল্যান্ডের অন্যান্য ফরম্যাটেও সাফল্য আনার ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যাককালাম। এর আগে টেস্টের দায়িত্ব নেওয়ার পর নতুন ঘরানার টেস্ট খেলে দারুণ সব সাফল্য পায় ইংল্যান্ড।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলায় সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন 8 ও শহীদুল হক 7 দিনের রিমান্ডে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।